স্যার, গত 22 বছর ধরে আপনি এই এলাকায় থাকছেন এবং একজন এনএসআই অফিসার হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছেন, এটা অনেক ভালো কাজ। কিন্তু আপনার বাবা মা কোথায়? তাদেরকে তো কখনো দেখি নাই। তারা কি মারা গেছে? সে ছোট থেকে দেখছি আপনি এখানেই আছেন। না মাসুদ, আমার বাবা মা মারা যায় নাই। আমার মা আমাকে ছোটবেলায় ফেলে রেখে অন্য একজনের হাত ধরে চলে গেছে। এরপরে আব্বু আরেকটা বিয়ে করে তার সাথে ঘর সংসার করতে থাকে। ওই সৎ মা আমাকে মেনে নাই। আমাকে অনেক মারধর করতো, অনেক কিছু বলতো, বাড়ি থেকে বের করে দিত। তাই আমি তখন বাড়ি থেকে বের হয়ে এসেছি। বিয়ে করেছি তো মাত্র 4 বছর হয়েছে, আর ছোট একটা বেবি আছে। তবে চিন্তা ভাবনা করেছিলাম বাবার সাথে দেখা করব, কিন্তু এখন অন্য সিদ্ধান্ত নিয়েছি। আর কখনো তাদের সামনে গিয়ে দাঁড়াবো না। স্যার, ওরা এখন বৃদ্ধ হয়ে গেছে, আপনি তার একমাত্র বড় ছেলে। এখন তাদের পাশে থাকা আপনার খুবই জরুরি। আপনি যদি এটা না বোঝেন তাহলে তো আর কোনো কিছুই বলার নেই আপনাকে। দেখো মাসুদ, আমি অনেক চেষ্টা করেছি সবাইকে সব সময় বোঝানোর, কিন্তু কেউ আমাকে বুঝে নাই। আর বুঝলেও কেউ আমাকে পাত্তা দেয় নাই। যদি পাত্তা দিত তাহলে কখনোই এরকম হতো না। হ্যাঁ স্যার, আমিও বিষয়টা বুঝতে পারছি, কিন্তু আপনারও একটু চিন্তা ভাবনা করে দেখা উচিত। তারা এখন বৃদ্ধ হয়ে গেছে। আমারও তো বাবা মা ছিল। আমার আব্বু আমার আম্মুকে একা ফেলে চলে গেছে, কিন্তু আমার আম্মু তো আমার বাবার পথ চেয়ে বসে রয়েছে। আমি তো আর ওনাকে ফেলে দেই নাই। ঠিক তেমনই আপনি এক কাজ করেন, আপনি আপনার বাবার পাশে গিয়ে দাঁড়ান। দেখবেন আপনার বাবা অনেক খুশি হবে। আচ্ছা, তোমার কথা আমি চিন্তা ভাবনা করে দেখব। এখন আমাকে কিছুটা সময় একা থাকতে দাও, আর আমি বাসায় যাইতেছি। যদি প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন দিবে, আমি সাথে সাথে চলে আসব। আর ফরকন স্যার যদি আমার খোঁজ নেয় তাহলে ফরকন স্যারকে বলবে যে আমি বাসায় গিয়েছি। ঠিক আছে স্যার, আপনি চিন্তা করবেন না, আপনি যান, আমি এই দিকটা সামলে নিব। আপনি কিছুটা সময় একা সময় কাটান কোথাও গিয়ে। আর আপনি এখন বাড়িতে না গিয়ে অন্য একটা জায়গায় গিয়ে সময় কাটাতে পারেন। ঠিক আছে মাসুদ, দেখি কোনটা করা যায়। এই বলে মিন্টু মাসুদের কাছ থেকে বলে তার গাড়িটা নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই মিন্টুর স্ত্রী মারিয়া এসে দরজা খুলে দিল। মিন্টুকে দেখেই বলতে লাগলো, কি ব্যাপার মিন্টু, কি হয়েছে? তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো? আজকে না বললে রাতে বাসায় ফিরবে, আবার নাও ফিরতে পারো। হ্যাঁ বলেছিলাম, কিন্তু অফিসে ভালো লাগছিল না, তাই বাড়িতে চলে এসেছি। কেন, আমি বাড়িতে এসেছি তোমার কোনো সমস্যা হয়েছে নাকি বাড়িতে আসার কারণে? না, আমার কেন সমস্যা হবে? তুমি তো আমার বর, তুমি তো বাড়িতে আসতেই পারবে। ভিতরে আসো। নাবিলা কি করতেছে? ঘুমিয়ে গেছে নাকি এখনো খেলা করতেছে? এই তো মাত্র ঘুম পাড়ালাম, এমন সময় তুমি কলিং বেল দিয়েছো, তাই নিচে এসে দরজা খুলে দিলাম। কি হয়েছে তোমার, আমাকে একটু বলবে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুবই টেনশনে আছো। না, তেমন কিছু না। আসলে আজকে মাসুদ ভাই আমার পরিবারের কথা মনে করিয়ে দিয়েছে, তাই আর কি একটু মনটা খারাপ। তাই অফিস থেকে বলে বাসায় চলে এসেছি। মন খারাপ করো না, আমারও তো পরিবার বলতে কেউ নেই, আমিও তো একজন এতিম। তোমার পরিবার পাশে নেই তো কি হয়েছে, তোমার এই স্ত্রী মারিয়া সব সময় তোমার পাশে থাকবে, চিন্তা করো না। যাও, গিয়ে মেয়ের পাশে কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে মেয়েকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকো। আমি এদিকে কাজগুলো শেষ করে ফেলি, কিছুক্ষণ ঘুমালে তোমার অনেক শান্তি লাগবে। মিন্টু মাথা নাড়িয়ে চলে আসলো তাদের রুমে। দরজাটা খুলে ভেতরে এসে দেখে তার মেয়েটা সুন্দরভাবে ঘুমিয়ে আছে। মেয়েটার মুখের দিকে তাকালে মিন্টুর কেমন যেন একটা মায়া হয়। কখনোই কিছু বলতে পারে না। মিন্টু তার ড্রেস চেঞ্জ করে শুয়ে রইল তার মেয়ের পাশে। বেশ কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকার পর মিন্টু বিছানা থেকে উঠে ব্যালকনিতে এসে দাঁড়ালো আর মনে মনে বলতে লাগলো, মাসুদ ভাই তো ঠিকই বলেছে, আমার তো আমার পরিবারের পাশে দাঁড়ানো উচিত। মা ফেলে রেখে চলে গেছে তো কি হয়েছে, আব্বু তো আছে, তিনি তো তার জীবন সঙ্গিনী নিয়ে খুশি আছে।
আমিও তো একজনকে বিয়ে করেছি, তাকে নিয়েও খুশি আছি। দেখি স্যারের কাছ থেকে ছুটি নিয়ে আমি আমাদের বাড়িতে যাব। ওইখানে গিয়ে দেখি বাবা মা মেনে নেয় কিনা আমাদেরকে। এইসব ভাবতে ভাবতে মিন্টু চলে আসলো নিচে। মারিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে মারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মারিয়া, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি কয়েক মাস পর বসের কাছ থেকে ছুটি নিয়ে একটু গ্রামের দিকে যাব, তোমাদেরকে সাথে করে নিয়ে। একবার দেখে আসি তারা কেমন আছে, হয়তো তারা ভালো আছে। আচ্ছা, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। তুমি সোফায় গিয়ে বসে টিভি দেখো, আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আনতেছি। না, এখন কফি খাবো না, চলো উপরে গিয়ে বসে গল্প করি। এই বলে মিন্টু মারিয়াকে কোলে তুলে নিয়ে চলে আসলো উপরে। বিছানায় শুয়ে শুয়ে গল্প করছে এমন সময় মিন্টুর ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বস কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে তার বস বলতে লাগলো, মিন্টু, তুমি নাকি অফিস থেকে বাসায় চলে গেছো? তোমাকে তো বলেছিলাম অফিসে থাকার জন্য। আসলে স্যার, শরীরটা তো এমন ভালো লাগতেছে না, এটার জন্যই আর কি বাড়িতে চলে এসেছিলাম। জরুরি প্রয়োজন হলে আমাকে বলেন, আমি আসতেছি। হ্যাঁ মিন্টু, জরুরি প্রয়োজন, এটার জন্যই তো তোমাকে বলেছি একটু আসো। জরুরি একটা মিটিং আছে, তোমার সাথে মিটিংটা শেষ করে আবার তোমাকে আরেকটা জায়গায় যেতে হবে মিশনে। ঠিক আছে স্যার, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। ফোন রাখলাম এখন তাহলে। এই বলে মিন্টু কলটা কেটে দিয়ে মারিয়ার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো অফিসে। নবাব স্যারের কেবিনে বসে আছে মিন্টু। এমন সময় নবাব স্যার এসে মিন্টুকে বলতে লাগলো, মিন্টু, আমি আমার গুপ্তচরের মাধ্যমে জানতে পেরেছি যে একজন বেআইনিভাবে নদীপথ দিয়ে অস্ত্র পাচার করছে, এবং আরেকটা সিদ্ধান্ত নিয়েছি যে তারা নাকি আমাদের প্রধানমন্ত্রীকে মেরে ফেলবে। সামনে তো বড় একটা অনুষ্ঠান আছে, তাই অনুষ্ঠান তো আমাদের প্রধানমন্ত্রীও যাবে, ওইখানে নাকি তাকে মারার পরিকল্পনা করা হয়েছে। স্যার, আপনি আমাদের সকল এনএসআই অফিসারদের খবর দেন, তাদের সাথে আমি জরুরিভাবে কথা বলবো। কথাবার্তা বলে এরপরে আমি সিদ্ধান্ত নিব যে কোনটা করলে ভালো হবে। কারণ সবচাইতে আমাদের বেশি প্রয়োজন এখন প্রধানমন্ত্রীকে, কারণ ওনার মাধ্যমে আমরা বিদেশ থেকে ভালো ভালো অস্ত্র এবং যুদ্ধ বিমান আনতে পারছি। এখন যদি ওনাকে হারিয়ে ফেলি তাহলে আমরা অনেক বড় জিনিস হারিয়ে ফেলবো। হ্যাঁ মিন্টু, আমি তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করছি, তাকে হারিয়ে ফেললে আমরা অনেক বড় জিনিস হারিয়ে ফেলবো। আচ্ছা, তুমি এখন বসো। এই মতিন, মিন্টুকে এক কাপ কফি এনে দে, আর আমার জন্য এক কাপ কফি বানা। এই বলেই মতিন কফি বানানোর জন্য চলে গেল। এইদিকে মিন্টু ফোনটা বের করে মারিয়াকে কয়েকটা মেসেজ দিয়ে আবারও চুপচাপ বসে রইল। বেশ কিছুক্ষণ বসে থাকার পর নবাব স্যার সবাইকে ডেকে নিয়ে আসলো তার কেবিনে। নবাব স্যার মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, তোমাকে তো সব কিছু বললাম, এখন তুমি সিদ্ধান্ত নাও যে তুমি কি করবে। এবং তোমার এই এনএসআই অফিসারগুলো, তোমরা যদি কোনো কিছু না করতে পারো তাহলে আমি লোকজনের কাছে মুখ দেখাতে পারবো না। স্যার, কি হয়েছে? আমাদেরকে তো কিছু বলবেন। যদি কিছু না বলেন তাহলে আমরা জানবো কি করে কি হয়েছে? দেখো, রাতের বেলা নাকি নদীপথে বাংলা অস্ত্র পাচার হচ্ছে, এবং কয়েকদিন পর তো বড় একটা অনুষ্ঠান আছে, ওইখানে প্রধানমন্ত্রীকে ইনভাইট করা হয়েছে। কিছু মুখোশধারী লোকেরা প্রধানমন্ত্রীকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা যদি আমাদের প্রধানমন্ত্রীকে বাঁচাতে না পারি তাহলে অনেক বড় জিনিস হারিয়ে ফেলব ওনার কারণে। কিন্তু আমরা ফাইটার জেট এবং বিভিন্ন অস্ত্র পেয়েছি অন্যান্য দেশ থেকে। নিজে গিয়ে পায়ে হেঁটে প্রধানমন্ত্রী আমাদের জন্য এইসব জিনিস কিনে নিয়েছে। এখন তোমরা সিদ্ধান্ত নাও কি করবে। স্যার, আপনি শুধু আমাদেরকে একবার হুকুম করেন, এরপরে দেখেন আমরা কি করতে পারি আর কি করতে পারি না। প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের লোক লাগানো আছে, তারা গোপনভাবে কাজ করে যায়। তারা যদি কাজ না করতো তাহলে আমরা এত দূর এগিয়ে যেতে পারতাম না। আমাদের এই এনএসআই অফিসটা এত দূর এগিয়ে যেতে পারতো না। কোনো এলাকা দিয়ে এত কিছু হচ্ছে, আমাদের কিছু তো একবার বলেন। এলাকা দিয়ে না,
আমাদের এইসব কিছু চোখের সামনে দিয়ে হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। নবাব স্যার, আপনি আমাকে একটু সময় দেন, আমি ভেবেচিন্তে আপনাকে জানাচ্ছি কি করতে পারি আমরা। অবশ্যই মিন্টু, তোমরা সময় নাও, যতটুকু পারো সময় নাও। আমি শুধু তাদেরকে ধরতে চাই, তাছাড়া আর কোনো কিছু চাই না। অফিসার, তোমরা চলো আমার সাথে বাইরে। মিন্টু সকল অফিসারদের নিয়ে চলে আসলো বাইরে। সবার সাথে কথাবার্তা বলে মিন্টু সিদ্ধান্ত নিল যে যা কিছু করতে হবে সবার আড়ালে থেকেই করতে হবে। মিন্টু সবাইকে সব কিছু বুঝিয়ে দিল। সবাই সব কিছু বুঝে নিয়ে বলতে লাগলো, স্যার, আপনি যে প্ল্যানটা বলেছেন এই প্ল্যানটা 100% কাজে দিবে। আমি মনে করি যে আপনার প্ল্যান একদম সঠিকভাবে এগিয়ে যাবে। এই, তোমরা সবাই আজকে রাত থেকে লেগে পড়ো। কালকের ভিতরে যাতে আমরা কোনো একটা ইনফরমেশন মিন্টু স্যার অথবা নবাব স্যারকে দিতে পারি। মিন্টু স্যার, আপনি এখন নবাব স্যারের কাছ থেকে ছুটি নিয়ে চলে যান বাড়িতে। রাতে আমরা আপনাকে ইনফরমেশন জানাতে থাকব। না, আমি এখন যাব না, তোমাদের জন্য ব্লুটুথ রেডি করব। তোমরা সবাই যাতে একসাথে আমাকে ইনফরমেশন জানাতে পারো, কোন দিক দিয়ে কোথায় কি হচ্ছে কি না হচ্ছে। ঠিক আছে স্যার, আপনি তাহলে আমাদেরকে সব কিছু দিয়ে এরপরে স্যারের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে যাবেন। এই চলো, আমরা আমাদের কাজে লেগে পড়ি। এই নাও, তোমাদের সবার জন্য ব্লুটুথ রেডি করা আছে, এটা সবসময় সাথে রাখবে। এইখানে কিন্তু লোকেশন সেট করা আছে এবং কে কী বলতেছো এটাও শোনা যাবে এবং একে অপরের সাথে কথাও বলা যাবে। এইটা 2 দিন অন থাকবে আর 2 দিন পর 2 ঘন্টা চার্জ দিতে হবে, তাহলে আবারও অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে স্যার, আমরা আমাদের কাজে লেগে পড়তেছি এখন থেকে। এই বলে অফিসারগুলো কাজে লেগে পড়ল। এইদিকে মিন্টু নবাব স্যারের সাথে আরও কিছুক্ষণ কথা বলে চলে আসলো বাসায়। দেখতে দেখতে রাত হয়ে আসলো, রাত 11টা। মিন্টু ব্যালকনিতে বসে চা খাচ্ছে, সবার সাথে কথা বলছে। এইদিকে মারিয়া তার বাচ্চাকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে। নাবিলা ঘুমিয়ে যেতেই মারিয়া মিন্টুর কোলে এসে বসে বলতে লাগলো, মিন্টু, আর কতক্ষণ কাজ করবে? এইভাবে সেই সন্ধ্যে থেকে এখানে বসেছো, এখনো বসে আছো। আমার তো ক্ষুধা লাগছে, তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করতেছি। তুমি খাবার খাবে নাকি নাকি খাবে না বলে দাও তো আমাকে। যাও, খাবার নিয়ে আসো নিচে থেকে, আজকে এখানে বসে খাবো। অফিসার, তোমরা কে কোথায় আছো আমাকে একটু জানাও এবং রাস্তাঘাটে কে কি কি দেখতে পারছো এটাও একটু জানাও। স্যার, রাস্তাঘাটে তো তেমন কিছু দেখা যাচ্ছে না, কিন্তু কিছুক্ষণ আগে দেখলাম যে কর্পোরেশনের লোকেরা তাদের গাড়ি নিয়ে কোথায় যেন যাইতেছে। এত রাতে তো কর্পোরেশনের লোকেরা কোথাও যাওয়ার কথা না। মানে তুমি কি বলতেছো? কর্পোরেশনের লোকেরা কোথায় যাবে? ময়লা আবর্জনা ফেলে যে ওই গাড়িগুলো গেছে নাকি তোমাদের সামনে দিয়ে? হ্যাঁ, ময়লা আবর্জনা ফেলে ওইগুলো আমার সামনে দিয়ে চলে গেছে, কিন্তু আমি বুঝে উঠতে পারতেছি না যে এত রাতে ওরা কোথায় যাইতেছে। আচ্ছা, ওরা কি তোমার সামনে আছে নাকি আরো আগে চলে গেছে? স্যার, প্রায় 4 থেকে 5 মিনিট হবে ওরা এই দিক দিয়ে গেছে। আপনি যদি বলেন তাহলে আমি বাইক স্টার্ট দিয়ে ওদের পিছু পিছু গেলে অবশ্যই তাদেরকে ধরতে পারবো। আচ্ছা, তুমি এক কাজ করো, আরো 2 জন অফিসারকে বলো যে এই রাস্তা দিয়ে বাইক স্টার্ট দিয়ে তোমার পিছু পিছু যাওয়ার জন্য, আর এমনভাবে যাবে যাতে তারা বুঝতে না পারে। তাদের দিকে খেয়াল রাখবে তারা কোথায় কোথায় যায়। আর আমি এই দিক দিয়ে কর্পোরেশন অফিসে যোগাযোগ করতেছি, দেখি তারা কি বলে। ঠিক আছে স্যার, আপনি যোগাযোগ করে আমাদেরকে ইনফরমেশনটা জানান, তাহলে আমরা বুঝতে পারবো তারা কি কাজ করতেছে এবং তাদেরকে সন্দেহ করতে পারবো। এই বলেই অফিসারগুলো বাইক স্টার্ট দিয়ে যেতে লাগলো। এইদিকে মারিয়া মিন্টুকে খাবার খাইয়ে দিচ্ছে আর মিন্টু তাদের সাথে কথাবার্তা বলছে। বেশ কিছুক্ষণ পর 3 জন অফিসার ওইখানে গিয়ে দাঁড়ালো। লুকিয়ে লুকিয়ে দেখছে তারা কি করছে। চলেন আমরাও দেখে আসি তারা কি করছে।
এই তাড়াতাড়ি মালগুলো ভিতরে ঢুকিয়ে দে, আমাদেরকে আবার ময়লা আবর্জনা নিয়ে এরপরে যাইতে হবে নদীর ধারে। প্রায় 12টা বেজে গেছে, আবার এইখানে ময়লা আবর্জনা উঠাতে উঠাতে অনেক সময় লাগবে। আরে ভাই চিন্তা করো না, আর কয়েকটা পিস্তল রয়েছে, ওইগুলো উঠিয়ে ফেললেই হয়ে যাবে। তোমরা তো অনেক বেশি মাল কামাই করতেছো, এই কাজ করে আমরা দেখো গাধার মতো পরিশ্রম করে যাইতেছি, মাসে শেষ সামান্য মাত্র কিছু বেতন পাইতেছি। আরে ভাই, আমরা যেই টাকা পাই এই টাকার থেকে 50% আরও লোকদেরকে দিতে হয়, তাদেরকে কি দিলে এরপর তারা আমাদেরকে গাড়িগুলো নিয়ে আসতে দেয় না? না হলে কি আর আমরা এই কাজ করতে পারতাম? এত বেশি কথা না বলে তাড়াতাড়ি গাড়িতে তোলো। এইসব বলতে বলতে তারা সকল মাল গাড়িতে তুলে ফেলল। এদিকে অফিসারগুলো মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, সকল কাজ কর্পোরেশনের লোক এবং আরও কিছু গুন্ডা আছে, ওইগুলো মিলেমিশে কাজ করতেছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা তাদেরকে আজকেই ধরে ফেলব। আরে না, এত তাড়াতাড়ি করার কি আছে? তাদেরকে একটু সময় দাও, দেখো তারা কি করে। তাদের বসকে তো ধরতে হবে, তাদের বসকে না ধরলে আমরা কিভাবে কি করব? তোমরা তাদের পিছু করতে থাকো, বাকিটা দেখতেছি কি করা যায়। এই বলে মিন্টু নবাব স্যারকে কল দিল। বেশ কিছুক্ষণ পর নবাব স্যার ঘুম ঘুম চোখে কলটা রিসিভ করে বলতে লাগলো, হ্যালো মিন্টু, এত রাতে কল দিয়েছো, কিছু বলবে নাকি? হ্যাঁ স্যার, কিছু বলার জন্য কল দিয়েছি। আসলে এইসব কাজ করতেছে কর্পোরেশনের লোকেরা এবং তাদের সাথে কিছু গুন্ডা অ্যাড আছে। আপনাকে একটা কাজ করতে হবে, কালকে একটু কর্পোরেশনের অফিসে গিয়ে দেখে আসতে হবে ওইখানে কে আছে ম্যানেজার হিসাবে আর অফিসার হিসাবে। আমি গেলে আবার তারা বুঝে ফেলবে, কারণ তারা জানে আমি যে বিভিন্ন মিশন করি। আর আপনি গেলে বুঝবে না, আপনি তাদের সাথে কথাবার্তা বলে বাকিটা শেষ করে পরে আমাদেরকে জানিয়ে দেবেন, বাকিটা আমরা কাজ করে নেব। ঠিক আছে মিন্টু, তুমি চিন্তা করো না, কালকে সকালে আমি কর্পোরেশন অফিসে যাব। এই কাজটা তাড়াতাড়ি শেষ করো। 26 তারিখে কিন্তু তোমাদের প্রধানমন্ত্রীর বডিগার্ড হিসেবে থাকতে হবে এবং ওইখানে কি কি হয় সব কিছু জানাতে হবে আমাকে। প্রধানমন্ত্রী কোনো কিছু হাতে দেওয়া যাবে না। ঠিক আছে স্যার, আপনি চিন্তা করবেন না, আমরা প্রধানমন্ত্রীকে কোনো কিছুই হতে দিব না। আচ্ছা, আপনি তাহলে এখন ঘুমান, সকালবেলা আপনার সাথে কথা হবে। এই বলেই মিন্টু নবাব স্যারের সাথে কথাবার্তা বলে কলটা কেটে দিল। এইদিকে অফিসারগুলো তাদের কিছু করতে চলে এসেছে তাদের যে মেন জায়গায়। এসে তাকে ছোটোখাটো একটা নৌকা দাঁড়িয়ে আছে। কর্পোরেশনের লোকেরা আগে পিস্তলগুলো নামিয়ে দিয়ে সব কিছু নিয়ে চলে আসলো ওইখান থেকে। এদিকে অফিসারগুলো মিন্টুকে সব কিছু জানিয়ে দিতেই বাকি কাজ মিন্টু রাতের ভিতরে করে ফেলল। পরের দিন সকাল 10টা নবাব চলে আসলো কর্পোরেশন অফিসে। হঠাৎ নবাবকে দেখে কর্পোরেশনের ম্যানেজার এসে বলতে লাগলো, কি ব্যাপার নবাব স্যার, আপনি হঠাৎ এখানে এসেছেন, জরুরি কোনো প্রয়োজন নাকি? হ্যাঁ, জরুরি প্রয়োজন বলেই তো এখানে এসেছি। আমার বাড়ির পাশে একটা নালা আছে, ওই নালা দিয়ে দুর্গন্ধ বের হয়। তোমাদের কাজের লোকেরা কি করে, ওই জায়গাগুলো পরিষ্কার করতে পারে না নাকি? স্যার, পরিষ্কার তো করতে পারে, কিন্তু আমাদেরকে তো কেউ ইনফরমেশন দেয় নাই। ইনফরমেশন দিত তাহলে আমরা অবশ্যই ওই জায়গায় লোক পাঠাতাম। যাক, ভালো হয়েছে আপনি এসে বলেছেন, আমি আরও ভেবেছিলাম কি না কি হয়ে গেছে। আরে না, আমি এটার জন্য এখানে এসেছি। আর তোমাদের বস পরিবর্তন হয়েছে নাকি? রাফি তোমাদের বস এখনো আছে? জি স্যার, রাফি এখনও আছে, কেউ পরিবর্তন হয় নাই। আপনার কাছে তো রাফি স্যারের নাম্বার আছে, ওই দিন না নিয়ে গেলেন এসে? আসলে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে তো, এটার জন্য আর কি, কারো নাম্বার আমার কাছে নেই। আচ্ছা, তুমি এক কাজ করো, আমাকে রাফির নাম্বারটা দাও। ঠিক আছে স্যার, আমি রাফি স্যারের নাম্বার দিতেছি। আরে প্লিজ রাফি স্যারের কাছে বিচার দিবেন না, অফিসারের কাছে বিচার দিলে রাফি স্যার আমাদেরকে অফিস থেকে বের করে দিবে। আরে তোমরা চিন্তা করো না, আমি রাফির কাছে বিচার দিব না। বিচার দিলে আমি আরো আগেই বিচার দিতে পারতাম। এই বলে নবাব রাফির নাম্বার নিয়ে চলে আসলো বাইরে। নবাবের হাতে থাকা ফোনটা দিয়ে পুরো অফিসটা ভিডিও করে নিয়ে এসেছে।
অফিসে বসে ভিডিওগুলো দেখছে। এমন সময় মিন্টু আসলো নবাব স্যারের কেবিনে। এমন সময় নবাব স্যার বলতে লাগলো, মিন্টু, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি কর্পোরেশন অফিসে গিয়েছিলাম, ওইখানে গিয়ে দেখে আসলাম সব কিছু তো ঠিকঠাক আছে, কিন্তু কয়েকজন লোক পরিবর্তন হয়েছে। লোকগুলোকে আমার মোটেও ঠিক লাগেনি, কারণ ওরা সব সময় ফোন নিয়ে কার সাথে যেন যোগাযোগ করে কথা বলছিল। আর কর্পোরেশনের ম্যানেজারকে আমার আরও বেশি সন্দেহ হচ্ছে, কারণ সে এই কাজের পিছনে থাকতে পারে। জি স্যার, থাকতে পারে না, সে আছে। আমি রাফির কাছে খবর নিয়েছিলাম। রাফি বলেছে যে সে গত 2 মাস ধরে হাসপাতালে এডমিট আছে। অফিসে কয়েকদিন ধরে খাবার খেয়েছিল, ওই খাবারগুলো থেকে কি যেন তার শরীরে বিষাক্ত জিনিস মিশে গেছে। এরপর থেকে সে হাসপাতালে ভর্তি আছে। 2 মাস ধরে কোনো কাজ করতে পারতেছে না। তার মানে এইসব কাজ করছে ম্যানেজার, সে ছাড়া আর কেউ করবে না। চিন্তা করো না, ম্যানেজারকে এমন একটা শিক্ষা দিব যে সে আর কোনোদিন আমার সামনে এসে দাঁড়াতে পারবে না। জেলের ভাত খেতে খেতে মারা যাবে। কাল থেকে তুমি এই কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করবে। তবে একটা কথা মাথায় রেখো, হুট করে তাড়াহুড়ো করে কোনো কিছু করার দরকার নেই। আগে সব ইনফরমেশন নাও, এরপর কাজটা করো। হ্যাঁ স্যার, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এটার জন্যই তো আমি আপনার সাথে এসেছি কথা বলার জন্য। আমি আগামী 1 সপ্তাহের ভিতরে তাদেরকে ধরে ফেলবো, কারণ 26 তারিখে আসতে আর 2 সপ্তাহ রয়েছে। এই 2 সপ্তাহের মধ্যে 1 সপ্তাহ তাদের পিছনে সময় দিব, আর বাকি 1 সপ্তাহ প্রধানমন্ত্রীর পিছনে সময় দিব। মিন্টু আরও কিছুক্ষণ নবাবের সাথে কথা বলে ওইখান থেকে চলে আসলো বাইরে। তাদের সকল অফিসারকে সব কিছু বুঝে দিতেই সকল অফিসার সব কিছু বুঝে নিয়ে কাজে লেগে পড়ল। দেখতে দেখতে এইভাবেই কেটে গেল 3টি দিন। রাত 9টা। মিন্টু তার কেবিনে বসে আছে। এমন সময় অফিসার বলতে লাগলো, স্যার, সব কিছু তো দেখলাম এবং সব কিছু প্রমাণও আছে আমাদের কাছে। আপনি যদি বলেন আমরা তাদেরকে ধরে নিয়ে আসতে পারি আজকে রাতে। আজকে রাতে ধরে আনার কোনো প্রয়োজন নেই। আজকে রাতে যদি ধরে আনি তাহলে হয়তো এই লোকদেরকে মাধ্যমে অন্য লোকেদের কাছে খবর পৌঁছে যাবে যে এনএসআই অফিসারগুলোর কাজ করতেছে। আর কয়েকদিন সময় দাও, স্টেজ তৈরি করতেছি। আমি গতকালকে ওইখানে গিয়েছিলাম, গিয়ে দেখে এসেছি সব কিছু তৈরি করে রেখেছে। তাহলে স্যার আর 3টা দিন অপেক্ষা করব, আপনি এটা বলতেছেন? হ্যাঁ, আর 3টা দিন অপেক্ষা করো। এই 3 দিনের ভিতর আমি ওই দিকের কাজটাও শেষ করে ফেলবো, আর এই দিকের কাজটাও পরের দিন শেষ করে ফেলতে পারবো। আমাদের তো দরকার হচ্ছে প্রধানমন্ত্রী। তিনি যদি বেঁচে থাকে তাহলে আমরা অনেক অস্ত্র এবং বিভিন্ন সব কিছু কিনতে পারবো। তিনি যদি না বেঁচে থাকে তাহলে আমরা এই সব কিছু কোথায় পাবো বলো? কিন্তু স্যার, তারা তো অনেক অস্ত্র পাচার করতেছে। এই অস্ত্রগুলো আমরা কিভাবে পরে আবার ফিরিয়ে আনবো? তারা তো আর এই অস্ত্রগুলো আমাদেরকে ফিরিয়ে দিবে না। আরে তুমি এত চিন্তা করতেছো কেন? তারা অস্ত্রগুলো ফিরিয়ে দিবে নাকি দিবে না এসব নিয়ে মাথা ব্যথা নেই আমাদের। তাদেরকে ধরে ফেললে তারা অবশ্যই অস্ত্রগুলো ফিরিয়ে দিতে বাধ্য হবে। আর আমার জানা মতে 15 থেকে 20টা পিস্তল ওইটার ভিতরে নেওয়া যাবে। এর বেশি পিস্তল নেওয়া যাবে না, কারণ আমি গতকালকে কর্পোরেশনের অফিসে গিয়েছিলাম। রাতে গিয়ে ওইখানে দেখে এসেছি গাড়িটা কতটুকু ফাঁকা জায়গা আছে, এবং সেই মাপ অনুযায়ী সব কিছু দেখে আসলাম। এই সব কিছু বলছে মিন্টু তাদের অফিসারদেরকে। এমন সময় নবাব মিন্টুর কেবিনে এসে বলতে লাগলো, মিন্টু, তুমি কালকের মধ্যে এই কেসটা সমাপ্তি করবে এবং প্রধানমন্ত্রীর কেসটা নিয়ে তাড়াতাড়ি এগিয়ে যাও। দেখো, যেখানে অনুষ্ঠান হবে ওখানে কিন্তু বিভিন্ন বিল্ডিং আছে এবং 10 তলা, 15 তলা, 20 তলা এরকম বিল্ডিংও আছে। এর মধ্যে থেকে কোন রুমে কে আছে তুমি কোনোভাবেই জানতে পারবে না। স্যার, আমার এত কিছু জানার প্রয়োজন নেই। আমি যেটা জানতে পারছি এটা দিয়ে আমি সামনে এগিয়ে যেতে পারবো এবং প্রধানমন্ত্রীকে সেভ করতে পারবো। উপর মহল থেকে যদি আপনাকে প্রেসার দিই তাহলে বলবেন যে আমার সাথে কথা বলার জন্য। আমি তাদেরকে সব কিছু বলে দেব কীভাবে কী করে রেখেছি। আর প্রধানমন্ত্রীর জায়গায় যাবে অন্য একজন। আমি তার মুখ সার্জারি করে ফেলেছি। তুমি তার মুখ সার্জারি করে ফেললে কি হবে? সে তো আর প্রধানমন্ত্রীর মতন কথা বলতে পারবে না, সে তো তার গলা দিয়ে কথা বলবে।
সে তার গলা দিয়ে কথা বলতে পারবে না। সে তার গলা দিয়ে কথা বলতে পারলে আগেই বলতে পারত। আমি ওইভাবে সব কিছু সেট করে রেখেছি এবং তাকে সব কিছু বুঝিয়ে দিয়েছি। আপনি আরেকটা জিনিস জানলে অবাক হবেন। কি সেই জিনিস, তাড়াতাড়ি বলো। সেই জিনিসটা হচ্ছে, আমাদের একজন পুরনো অফিসার ছিল না, সাব্বির নামের, তাকে আমি খুঁজে বের করেছি এবং তার মুখ প্লাস্টিক সার্জারি করে প্রধানমন্ত্রীর মুখের সাথে মিল করে দিয়েছি। আপনি খুব ভালো করে জানেন যে সে বিভিন্ন মানুষের কণ্ঠস্বর নকল করতে পারে। এটার জন্যই তো আপনি তাকে এখান থেকে বের করে দিয়েছিলেন। তবে তার মতো ট্যালেন্টেড একজন অফিসার আমাদের ক্যাম্পে থাকা দরকার। তাকে কাজ না দেন, কিন্তু আমাদের পাশে রাখলে তো কোনো অসুবিধা নেই। মিন্টু, আমি জানি সে খুব ট্যালেন্টেড, কিন্তু তার এই ট্যালেন্টের জন্য আমি তাকে এখান থেকে বের করে দিই নাই। এখান থেকে বের করে দিয়েছি তার জন্য তার একটা কারণ আছে। সে আমার কেবিন থেকে প্রধানমন্ত্রীকে কল দিয়ে বলেছে যে আমি নাকি আর এই চাকরি করব না, আমার এই চাকরি করতে মন চায় না, এবং প্রধানমন্ত্রীকে গালাগালি করছে। পরে ডাইরেক্ট প্রধানমন্ত্রী এসেছিল, তুমি তো দেখেছো প্রধানমন্ত্রীকে। সব কিছু দেখানোর পর প্রধানমন্ত্রী নিজে তাকে বের করে দিয়েছে। সে চেয়েছিল আমার জায়গায় বসতে, কিন্তু আমার জায়গায় বসতে গেলে অনেক কিছু করতে হবে, তার মধ্য থেকে সে কোনো কিছুই করেনি। তুমি যে একজন অফিসার, তুমি কতদিন ধরে এখানে কাজ করছো তুমি আশা করি জানো। আচ্ছা যাই হোক, এখন এইসব টপিক বাদ দাও। এই বলে নবাব আরও কিছুক্ষণ কথা বলে ওইখান থেকে চলে গেল। এইদিকে মিন্টু সব কিছু বুঝে নিয়েছে। চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই মারিয়া এসে দরজা খুলে দিল। মিন্টুকে দেখে বলতে লাগলো, বাসায় আসার কি প্রয়োজন ছিল? আমি তো মনে করি আপনার বাসায় আসার কোনো প্রয়োজন নেই, আপনি সারাদিন অফিসে পড়ে থাকেন। মারিয়া, তুমি তো জানো আমি কিসের চাকরি করি, তারপরেও তুমি আমার সাথে এরকম করতেছো? সব কিছু জানার পরেও যদি এরকম করো, তাহলে আমি কীভাবে কি করব? হ্যাঁ জানি বলেই তো বলতেছি, সারাদিন অফিসে থাকেন, বাড়িতে যে দুজন আছে তাদের কোনো খেয়াল রাখার দরকার নেই। আপনাকে কতবার কল দিয়েছি, মেয়েটা যে অসুস্থ তাকে নিয়ে হাসপাতালে যেতে হবে, আপনি তো কোনো রিপ্লাই করেন নাই। আই অ্যাম রিয়েলি সরি মারিয়া। চলো এখন বেবিকে নিয়ে হাসপাতাল থেকে ঘুরে আসি। থাক, আর তোমার যাওয়ার প্রয়োজন নেই, আমি নিজে একা গিয়ে তোমার মেয়ের চিকিৎসা করিয়ে এসেছি। যাও তুমি তোমার মতো খাওয়া দাওয়া করে গিয়ে ঘুমিয়ে থাকো। এই বলে মারিয়া সোফায় এসে নাবিলাকে কোলে নিয়ে টিভি দেখতে লাগলো। এইদিকে মিন্টু বুঝতে পারছে মারিয়া খুব অভিমান করেছে। সে কি করবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর মিন্টু মারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সরি বেবি, আসলে আমি জানতাম না, আর একটা জিনিস নিয়ে টেনশন করছিলাম তো, তাই আর কি। প্লিজ এবারের মতো মাফ করে দাও। ঠিক আছে যাও, এবারের মতো মাফ করে দিলাম, তুমি গিয়ে খাওয়া দাওয়া করে নাও তাড়াতাড়ি। মিন্টু ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে তার মেয়ের সাথে খেলাধুলো করতে লাগলো। বেশ কিছুক্ষণ খেলাধুলো করার পর মারিয়া মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, তুমি না বলেছিলে তোমার গ্রামের বাড়িতে যাবে? কবে যাবে তোমাদের গ্রামের বাড়িতে? তুমি তো এই দিকের কাজ শেষ করেই পারতেছ না, আবার গ্রামের বাড়িতে যাবে কবে? হ্যাঁ বলেছিলাম তো, 26 তারিখে একটা অনুষ্ঠান আছে। ওই অনুষ্ঠান শেষ করে এরপর বসের কাছ থেকে ছুটি নিয়ে তারপরে যাব। মিন্টু মারিয়ার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে আবারও চলে আসলো অফিসে। দেখতে দেখতে রাত পার হয়ে পরের দিন সকাল হলো। সারাদিন কাজ করে রাতে খাওয়া দাওয়া শেষ করে মিন্টু তারপরও টিমকে নিয়ে চলে আসলো অফিস থেকে সেই জায়গায়। এসে দেখে তাড়াতাড়ি কাজ করছে। এমন সময় মিন্টু তাদের টিমকে ইশারা করতেই তাদের পুরো টিম ওই লোকগুলোর উপর ঝাঁপিয়ে পড়ল। এইদিকে লোকগুলো কোনো কিছু বুঝতে না পেরে যেই পালাতে যাবে, এমন সময় মিন্টু তার কোমর থেকে পিস্তলটা বের করে তাদের উপরে গুলি করতে লাগলো। বেশ কিছুক্ষণ গুলি করার পর তারা এক এক করে মাটিতে পড়ে যেতে লাগলো। সবাইকে গুলি করে মাটিতে ফেলে দিয়েছে মিন্টু। মিন্টু তার পুরো টিমকে বুঝে দিতেই তার পুরো টিম সবাইকে নিয়ে চলে আসলো অফিসে। তাদের কাছ থেকে সকল কথা নিয়ে নবাব স্যারকে জানিয়ে দিল মিন্টু
নবাব স্যার মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, তুমি তোমার মতন কাজ চালিয়ে যাও, আমি তোমার পাশে আছি। আর এখন থেকে এই কাজটা বন্ধ করে প্রধানমন্ত্রী কাজটা করতে থাকো। আর তো মাত্র কয়েকটা দিন রয়েছে, কয়েকটা দিন পর তো প্রধানমন্ত্রী অনুষ্ঠানে আসবে, এটা নিয়ে আমি খুব চিন্তিত আছি। আরে স্যার, আপনি তো চিন্তা করতেছেন কেন? আপনাকে তো বলেছি আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমি যতদিন আছি ততদিন প্রধানমন্ত্রী কোনো কিছুই হতে দিব না। আপনি অযথা চিন্তা করতেছেন। তুমি আছো বলেই তো আমি চিন্তা করছি না, তবু তো একটা দুশ্চিন্তা থেকেই যায়। আচ্ছা যাই হোক, তুমি এখন বাসায় চলে যাও, তোমার রেস্টের প্রয়োজন। গত 2 দিন ধরে বাড়িতে যাও না, অফিসে কাজ করছো। মিন্টু চলে আসলো বাড়িতে। খাওয়া দাওয়া করে মারিয়াকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমালো মিন্টু। পরের দিন ঘুম থেকে উঠে মিন্টু মারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মারিয়া, আমি তো প্রধানমন্ত্রীর বডিগার্ড হয়ে যাব, কয়েকটা দিন বাড়িতে থাকবো না। তুমি কি আমার মেয়েকে নিয়ে একা একা থাকতে পারবে? হ্যাঁ, থাকতে পারবো, কিন্তু তোমাকে সারা দিনের মধ্যে বা রাতে ও আমার সাথে দেখা করে যাইতে হবে। দেখা করে গেলে আমি থাকতে পারবো। ঠিক আছে মারিয়া, আমি তোমার সাথে প্রতিদিন একবার করে দেখা করে যাব। হয়তো কাল থেকে প্রধানমন্ত্রী বডিগার্ড হয়ে থাকবো, বা 2 থেকে 3 দিন পর থেকে। ঠিক আছে, নিজের খেয়াল রেখো। আর আমাদের কথা বেশি চিন্তা করতে হবে না, আমরা থাকতে পারবো বাড়িতে। এইসব কথাবার্তা বলছে মারিয়া। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া করে মিন্টু মারিয়াকে নিয়ে আবারও ঘুমের দেশে পাড়ি জমালো। রাত 2টো। এমন সময় মিন্টুর ফোন বাজতে লাগলো। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে নবাব বলতে লাগলো, মিন্টু, তোমাকে আগামীকাল থেকে প্রধানমন্ত্রীর বডিগার্ড হয়ে থাকতে হবে। পারবে তো প্রধানমন্ত্রীর বডিগার্ড হয়ে থাকার জন্য? হ্যাঁ স্যার, অবশ্যই পারবো। পারবো না কেন? আমি কালকে সকালে আপনার সাথে দেখা করব। এখন তাহলে ফোনটা রাখি। এই বলে মিন্টু কলটা কেটে দিয়ে আবারও ঘুমের দেশে পাড়ি জমালো। দেখতে দেখতে কেটে গেল এইভাবে 3টে দিন। মিন্টু এখন প্রধানমন্ত্রীর বডিগার্ড হয়ে আছে। রাত প্রায় 10টা। মিন্টু প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, আপনার সাথে একটা কথা ছিল। আসলে আমার বাড়িতে বউ বাচ্চা আছে, তো আপনি যদি আমাকে 1 ঘন্টা সময় দিতেন তাহলে আমি বাড়ি থেকে ঘুরে আসতে পারতাম। আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করতেছে। হয়তো প্লিজ স্যার, না করবেন না। ঠিক আছে মিন্টু, যাও তাহলে তুমি। এখন আর রাতের দিকে আসতে হবে না, তুমি কালকে সকালের দিকে চলে আসবে। কালকে সকালে তো আবার অনুষ্ঠানে যাব, আর তোমার উপরে ভরসা করে কিন্তু আমি অনুষ্ঠানে যাইতেছি। স্যার, আপনি আমার উপরে পুরো ভরসা করে অনুষ্ঠানে যেতে পারেন। আপনার শরীরে একটা আঁচড়ও লাগতে দিব না, আমি যতদিন বেঁচে আছি ততদিন। আপনি আমাদের দেশের জন্য এত কিছু করতেছেন, আমাদের জন্য এত কিছু করতেছেন, আর আমরা যদি আপনাকে প্রোটেক্ট না করতে পারি তাহলে আমরা কিসের অফিসার হলাম? আমরা তো কোনো অফিসারের কাতারেই পড়লাম না। তোমার উপরে বিশ্বাস আছে বলেই তো আমি যাইতেছি, না হলে আমি কখনোই যাইতাম না। আচ্ছা তাহলে তুমি এখন যাও। মিন্টু বাড়ি থেকে বের হয়ে যাবে এমন সময় একজন বডিগার্ডের কথা শুনে মিন্টু দাঁড়িয়ে গেল এখানে। চলুন শুনে আসি বডিগার্ডগুলো কি বলছে। স্যার, মিন্টু বাড়ি থেকে চলে যাইতেছে তাদের বাড়িতে। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এখনই প্রধানমন্ত্রীকে মেরে ফেলতে হবে, না হলে আমরা কখনোই কিছু করতে পারবো না। ওই পাশ থেকে কি বলেছে এটা শোনা যায়নি। এইদিকে মিন্টু বডিগার্ডের কথা শুনে চলে আসলো আবারও ভিতরে। মিন্টুকে ভিতরে আসতে দেখে প্রধানমন্ত্রী মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার মিন্টু, তুমি আবার চলে আসলে যে? বাড়িতে যাবে না নাকি? স্যার, বাড়িতে যাব কি করে? বিপদটা আপনার বাড়িতে লুকিয়ে আছে। আপনার বাড়িতে যদি বিপদ লুকিয়ে না থাকতো তাহলে আমি কখন বাড়িতে চলে যেতাম। তুমি এসব কি বলতেছো মিন্টু? আমার বাড়িতে বিপদ লুকিয়ে আছে মানে? আমার বাড়ির কেউ আমাকে মেরে ফেলতে চায় নাকি? হ্যাঁ স্যার, আপনার একজন বডিগার্ড বাইরের শত্রুদের সাথে হাত মিলিয়েছে আপনাকে মেরে ফেলার জন্য। আমি সোফার ওই পাশে লুকিয়ে আছি। যদি আপনার বডিগার্ড এসে আপনাকে বলে আমি চলে গেছি নাকি, তাহলে বলবেন আমি চলে গেছি। বাকিটা শুধু আপনি দেখতে থাকবেন আমি কি করতে পারি তাদেরকে। এই বলে মিন্টু চুপচাপ
সোফার পেছনে গিয়ে লুকিয়ে রইল। বেশ কিছুক্ষণ লুকিয়ে থাকার পর একজন বডিগার্ড এসে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার, মিন্টু কি চলে গেছে নাকি? ওনাকে তো দেখতেছি না। হ্যাঁ, মিন্টু তো প্রায় 10 মিনিটের উপর হয়েছে চলে গেছে। কেন, মিন্টুকে কিছু বলবে নাকি? না স্যার, মিন্টুকে কোনো কিছু বলবো না, এমনিতে জিজ্ঞেস করছিলাম আর কি। আপনি এখানে বসেন, আপনার জন্য কয়েকজন সারপ্রাইজ নিয়ে আসতেছে। আপনি তাদেরকে দেখলে অবশ্যই চিনতে পারবেন। মানে তুমি এসব কি সারপ্রাইজ মারপ্রাইজ বলতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। তুমি কি করতে চাইতেছো আমাকে বলো তো। আজকে রাতে আপনি মারা যাবেন। আপনাকে মারার জন্য এতদিন ওয়েট করছিলাম। আজকে আপনাকে মেরে ফেলবো এবং সব অপরাধ চাপিয়ে দেব ওই মিন্টুর ঘাড়ে, এবং আমরা আপনার জায়গায় দখল করব এবং বিভিন্ন খারাপ কাজ করে বেড়াবো দেশের জন্য। আমরা এই দেশটাকে ধ্বংস করে ফেলবো। বডিগার্ডের কথা শেষ হতেই বাইরে থেকে কয়েকজন লোক এসে সোফায় বসে পড়ল। প্রধানমন্ত্রী তাদেরকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল আর বলতে লাগলো, ভাই তুই এখানে, আর তোমরা এখানে কি করো? আমার সাথে ভোটে জিততে পারো নাই, এটার জন্য এখানে চলে এসেছো তাই না? আমাকে মেরে ফেলার জন্য? হ্যাঁ, তোকে মেরে ফেলার জন্য আমরা এখানে চলে এসেছি। তুই আমাদের অনেক বড় বড় প্রজেক্ট লস করে দিয়েছিস, এটার জন্য আমরা তোকে মারতে এসেছি। মেরে তোর জায়গা আমি দখল করে ফেলবো, আর তোর ফেস এবং আমার ফেসের সাথে একদম হুবহু মিলে যায়। দেখ ভাই, এরকম কাজ করিস না। এরকম করলে তোর নিজের অনেক বড় ক্ষতি হবে। তুই কোনো কিছুই করতে পারবি না, তুই শুধু জেলের ভিতরে বন্দী হয়ে থাকবি। আরে আমাকে আবার কি জেলার ভিতরে নিবে? তোর অফিসার তো সেই কখন চলে গেছে তার বউয়ের কাছে সুখ বিনিময় করতে, আর তুই তো এখানে একা একা পড়ে আছিস। তোকে তো কেউ দেখার নামও নেই। আমাকে কেউ দেখার নাম নেই তো কি হয়েছে? একমাত্র আল্লাহ তাআলা আমাকে দেখলেই চলবে। আমার আর কোনো কিছুই প্রয়োজন নেই। যদি আমার কোনো কিছু প্রয়োজন থাকতো তাহলে আমি অবশ্যই বলতাম। এইসব বলছে প্রধানমন্ত্রী। এমন সময় প্রধানমন্ত্রীর ছোট ভাই আবারও বলতে লাগলো, তুই সব কিছুর অপরাধে তুই যা যা করেছিস আমাদের সাথে তা বলার মতো না। তুই একজন চিটার, তুই একজন বাটপার। তুই আমাদের ভোট চুরি করে নিয়ে নিজের করে নিয়েছিস, না হলে আমরা জিতে যেতাম। দেখ, তোদের সাথে আমি এত কথা বলতে চাই না। তোরা এখান থেকে চলে যা, না হলে কিন্তু সবগুলো মরে যাবি। এই সব কথা বলছে প্রধানমন্ত্রী। এমন সময় সোফার পেছন থেকে দুই হাতে দুটো পিস্তল নিয়ে মিন্টু তাদের সামনে এসে দাঁড়ালো আর বলতে লাগলো, কি রে, তোদের তো সাহস কম না? আমার বসের গায়ে টাচ করতে চাস? তোদের সাহস আজকে আমি ভেঙে দেব। তোরা আমার বসকে কোনো কিছুই করতে পারবি না। তোরা যা যা অপরাধ করেছিস সব অপরাধের শাস্তি দিব আমি। মিন্টু ওদেরকে ছাড়বে না, ওরা আমাকে মারার জন্য এখানে চলে এসেছে। স্যার, আপনি আপনার গুপ্ত ঘরে গিয়ে লুকিয়ে থাকেন, যাতে ওরা আপনাকে কোনো কিছু করতে না পারে। আমি এই দিকটা সামলে নিতেছি। প্রধানমন্ত্রী যে চলে যেতে যাবে এমন সময় বডিগার্ড যেই প্রধানমন্ত্রীকে গুলি করতে যাবে, এমন সময় মিন্টু বডিগার্ডের হাতে এবং দুই পায়ে গুলি করে দিল। এইদিকে প্রধানমন্ত্রীর বড় ভাই এবং তাদের সাথে আরও কয়েকজন লোক এসেছিল। তারা ভয়ে হাত পা কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। এটা দেখে মিন্টু বলতে লাগলো, কি ব্যাপার, এভাবে তোমরা হাত পা কাঁপাকাঁপি শুরু করে দিয়েছো কেন? আমি তো এখনো কোনো খেলা শুরু করি নাই। আমার খেলা শেষ হোক, এরপরে না হয় তোমরা হাত কাঁপাকাঁপি শুরু করবে। এইসব কথাবার্তা বলছে মিন্টু। এমন সময় প্রধানমন্ত্রীর বড় ভাই বলতে লাগলো, ভাই দেখ মিন্টু, তোকে শেষবারের মতো বলে দিতেছি, তুই আমাদেরকে ছেড়ে দে, না হলে কিন্তু তোর অনেক বড় শাস্তি হবে। ভাই, আমার শাস্তি হবে এটা আমি অনেক আগে থেকেই জানি। তোরা আমার কোনো কিছু করতে পারবি না, উল্টে তোদের আমি জেলের ভিতরে ঢুকিয়ে দিব। তোরা শুধু 5 মিনিট ওয়েট কর আর দেখ কারা কারা আসে। 5 মিনিট পর নবাব এবং নবাবের সকল অফিসাররা চলে আসলো প্রধানমন্ত্রীর বাড়িতে। আপনারা ভাবছেন তারা কিভাবে জানলো যে এখানে কোনো কিছু হচ্ছে? আসলে মিন্টু যখন সোফার পেছনে লুকিয়েছিল তখন
মিন্টু নবাব স্যারকে মেসেজ দিয়ে বলে দিয়েছিল। নবাব স্যার মিন্টুর মেসেজ পাওয়ার সাথে সাথে চলে এসেছে প্রধানমন্ত্রীর বাড়িতে। নবাব স্যার প্রধানমন্ত্রীর ভাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কেন এরকম করিস? তুই তো তোর বিজনেস নিয়ে খুবই ভালো ছিলি, কেন এইসবের আসার চেষ্টা করছিস? এইসব তোদের দ্বারা সম্ভব না। তোরা শুধু শুধু এখানে এসেছিস মরার জন্য। এখন তোদেরকে তো নিয়ে যাবে আমার এখান থেকে, তখন কি করবি তোরা? প্লিজ নবাব, আমাদেরকে ছেড়ে দে। আমরা আর কখনো এখানে আসবো না, আর কখনো প্রধানমন্ত্রীকে মারার কথা বলবো না। তুই প্রধানমন্ত্রীকে মেরে ফেল বা না ফেল, তাতে আমাদের কোনো যায় আসে না। আমরা তোর ব্যাপারে অ্যাকশন নিব, মানে তোর ব্যাপারে অ্যাকশন নিব। নবাব, শেষবারের মতো বলতেছি, প্লিজ আমাদেরকে ছেড়ে দে। আমরা আর কখনো এখানে আসবো না, প্লিজ, তোর দুইটা পায়ে পড়তেছি। এইসব কথাবার্তা বলছে প্রধানমন্ত্রীর ভাই। এইদিকে নবাব অফিসারদের ইশারা দিতেই অফিসারগুলো প্রধানমন্ত্রীর ভাই এবং তাদের সাথে যারা ছিল তাদেরকে হ্যান্ডকাফ লাগিয়ে নিয়ে চলে গেল। নিচে পড়ে থাকা বডিগার্ডকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই অনেক বড় ভুল কাজ করেছিস, দেখেছিস? এই ভুলের কখনই ক্ষমা হয় না। তোকে এইভাবে রেখে যাব যাতে তুই মরে যাস। আর মিন্টু, তুমি এখন তোমার বাসায় যাও। তোমার ওয়াইফ কল দিয়েছিল। আমি এখন এই বাড়িতে আসছি সকালবেলায়, তুমি তাড়াতাড়ি করে চলে আসবে। ঠিক আছে স্যার, আমি সকালবেলা তাড়াতাড়ি করে চলে আসব, আপনি কোনো চিন্তা করবেন না। মিন্টু ওইখান থেকে চলে আসলো বাইরে। একটা গাড়ি নিয়ে তাদের বাড়িতে চলে আসলো। কলিং বেল দিতেই মারিয়া এসে দরজা খুলে দিয়ে মিন্টুকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, মিন্টু, আমি না তোমাকে বলেছিলাম অফিস থেকে চলে আসার জন্য, তাহলে তুমি আসলে না কেন? জান, তুমি যে বলতেছো চলে আসার জন্য, আমি যদি ওই সময় চলে আসতাম তাহলে প্রধানমন্ত্রী এতক্ষণে মরে হাঁ করে থাকতো। প্রধানমন্ত্রীকে বাঁচিয়ে নবাব স্যারকে ওইখানে রেখে এসেছি যাতে কোনো কিছু না হয়। আমি তো সন্ধ্যাবেলা তোমার সাথে ফোনে কথা বলেছিলাম, আর তুমি এখন এরকম করতেছো। তুমি খুব ভালো করেই জানো মিন্টু, আমি যে তোমার সাথে কথা না বলে থাকতে পারি না। তোমাকে রাতের বেলায় জড়িয়ে না ধরে থাকলে আমার ঘুম আসে না। তুমি তো সব কিছুই জানো, তারপরেও কেন এরকম করো আমার সাথে? কেন এরকম করি তুমি তো জানো আমার কাজটা কি। আচ্ছা চলো এখন ঘুমাই, কালকে সকাল সকাল আবারও অফিসে যেতে হবে। আর কালকে তুমি একটু একটু করে ব্যাগপত্র গুছিয়ে রাখো। কালকে আমি ওইখান থেকে এসে বসের কাছ থেকে ছুটি নিয়ে এরপরে গ্রামের দিকে রওনা দিব। এই বলে মারিয়া আর মিন্টু দুইজনের রুমে এসে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকালে মিন্টু তাড়াতাড়ি এই করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মারিয়ার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো প্রধানমন্ত্রীর বাড়িতে। এসে দেখে নবাব স্যার প্রধানমন্ত্রীর সাথে কথা বলছে। মিন্টুকে দেখে প্রধানমন্ত্রী বলতে লাগলো, নবাব, আজকে তোমার অফিসারের কারণে আমার জীবনটা বেঁচে গিয়েছে, না হলে আমি কবেই মরে যেতাম। স্যার, আমি জানি, এটার জন্যই তো আমি মিন্টুকে আপনার কাছে পাঠিয়েছিলাম। মিন্টু একজন খুব ভালো দক্ষ অফিসার, তাকে দিয়ে এতগুলো মিশন করিয়েছে, তা আজ পর্যন্ত গায়ে কোনো কাটার দাগও লাগতে দেয়নি। আপনার গায়ে কিভাবে দাগ লাগবে বলেন তো? মিন্টু, তুমি চিন্তা করো না, তোমার জন্য আমি বিশেষ একটা উপহার দিব আজকে বিকালে। চলো এখন খাওয়া দাওয়া করে নিই তিনজন, এরপর আবার ওইখানে যেতে হবে। মিন্টু সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করে ওইখান থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে চলে আসলো সেই অনুষ্ঠানে। সকাল 11টা। মিন্টু অনুষ্ঠান শেষ করে চলে আসলো বাসায়। দেখতে দেখতে রাত হয়ে আসলো, রাত 9টা। এমন সময় মিন্টুর ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে প্রধানমন্ত্রী কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে প্রধানমন্ত্রী বলতে লাগলো, মিন্টু, তুমি এখন কোথায় আছো? তাড়াতাড়ি করে আমার বাড়িতে চলে আসো। 1 ঘন্টার জন্য আসবে, তোমার বউকে বলে আসো যে আবার চলে যাবে তুমি বাসায়। ঠিক আছে স্যার, আমি আসতেছি আমার ওয়াইফকে বলে। এই বলে মিন্টু মারিয়াকে বলে নিচে এসে তার বাইক স্টার্ট দিয়ে চলে আসলো প্রধানমন্ত্রীর বাসায়। কলিং বেল দিতেই কাজের লোক এসে দরজা খুলে দিল। মিন্টু বাড়ির ভিতরে ঢুকে দেখে সবাই অপেক্ষা করছে মিন্টুর জন্য। মিন্টু ভিতরে যেতেই
প্রধানমন্ত্রী মিন্টুর হাতে একটা গাড়ির চাবি দিয়ে বলতে লাগলো, আসার সময় বাইরে দেখে এসেছিলে না সাদা একটা গাড়ি, ওইটা আমি তোমার জন্য কিনেছি। এটা আমি তোমাকে উপহার দিলাম। আমার এই উপহার তুমি যত্ন করে রাখবে মিন্টু, আমি জানি। জি স্যার, আপনার উপহার আমি অবশ্যই যত্ন করে রাখব। যত্ন না করে রাখলে কি আর আপনার কাছে আসতাম আজকে? মিন্টু এসব কথাবার্তা বলছে। প্রধানমন্ত্রীর বাড়িতে প্রায় 2 ঘন্টা কাটিয়ে চলে আসলো বাসায়। মারিয়া মুখ ফুলিয়ে বসে আছে। এটা দেখে মিন্টু বলতে লাগলো, চলো তোমাকে ব্যালকনিতে নিয়ে যাই, এরপরে তুমি নিজেই দেখতে পারবে নিচে কি নিয়ে এসেছি আর কেন আমি দেরি করেছি এত। এই বলে মিন্টু মারিয়াকে নিয়ে চলে আসলো তাদের রুমে। ব্যালকনিতে দাঁড়িয়ে মারিয়াকে নিচের দিকে ইশারা করতেই দেখতে পেল নিচে একটা গাড়ি রাখা আছে। এটা দেখে মারিয়া বলতে লাগলো, মিন্টু, এই গাড়িটা কার? দেখে তো মনে হচ্ছে একদম নতুন। আজ থেকে এই গাড়িটা আমার। গতকালকে প্রধানমন্ত্রীকে বাঁচানোর উপলক্ষে প্রধানমন্ত্রী আমাকে এই গাড়িটা উপহার দিয়েছে। এটা আনতে গিয়ে দেরি হয়েছে, তুমি প্লিজ রাগ করো না। আচ্ছা এখন চলো গিয়ে ঘুমাই, আমার খুব ঘুম ধরেছে। এই বলে মারিয়া বিছানায় এসে শুয়ে পড়ল। এদিকে মিন্টুও শুয়ে আছে বিছানায়, মারিয়াকে জড়িয়ে ধরে। কখন যে দুইজন ঘুমের দেশে বাড়ি জমিয়েছে খেয়াল নেই তাদের। পরের দিন সকাল 10টা। মিন্টু ঘুম থেকে উঠে মারিয়ার সাথে খাওয়া দাওয়া করে চলে আসলো অফিসে। তার বাইক নিয়ে অফিসের ভিতরে প্রবেশ করতেই নবাব স্যার মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার মিন্টু, তুমি গাড়ি নিয়ে আসো নাই কেন? গাড়ি নিয়ে আসতে আর সবাইকে দেখিয়ে দিতে যে প্রধানমন্ত্রী তোমাকে উপহার দিয়েছে। স্যার উপহার দিয়েছে খুব ভালো কথা, এটার জন্য কি আমাকে সবাইকে দেখাতে হবে? আপনি যেহেতু বলছেন তাহলে তো দেখাতে হবে। আমি বিকালে এসে দেখিয়ে নিয়ে যাব, আর আপনার কাছে কিছু কথা বলার জন্য এসেছি। হ্যাঁ মিন্টু, বলো, কি বলবে, আমি শুনছি। স্যার, আমার কয়েকটা দিনের জন্য ছুটি লাগবে। আমি একটু গ্রামে যেতে চাই। আমি আমার পরিবারের সাথে একটু দেখা করতে চাই। দেখি আমার পরিবার আবারও আমাকে ফিরিয়ে নেয় কি না। প্লিজ স্যার, আমাকে কয়েকটা দিনের জন্য ছুটি দেন। ঠিক আছে, আমি তোমাকে 1 মাসের জন্য ছুটি দিলাম। 1 মাস পর তুমি আবার অফিসে এসে কাজে জয়েন করবে। ধন্যবাদ নবাব স্যার আপনাকে। আপনি যদি আমাকে ছুটি না দিতেন তাহলে আমার খুবই খারাপ লাগতো, আর ভাবতাম যে এত বছর এখানে কাজ করলাম কিন্তু কোনো কিছুই পেলাম না। শেষ ছুটি চাইলাম, স্যার শেষ ছুটিও দেয় নাই। আমি ভেবেছিলাম তুমি অন্য কিছু বলবে, কিন্তু তুমি যে হুট করে ছুটি চাইবে আমি তো তার জানতাম না। আচ্ছা যাই হোক, তোমাকে তো ছুটি দিয়েছি, তুমি এখন বাসায় চলে যাও আর গ্রামের দিকে রওনা দিয়ে দাও। যাওয়ার সময় আমার সাথে একবার দেখা করে যাবে। তোমার বউ এবং বাচ্চাকে আমি কিছু দিতে চাই। ঠিক আছে স্যার, আপনি যেহেতু আমার বউ এবং বাচ্চাকে কিছু দিতে চাইতেছেন তাহলে আমি আমার বউ এবং বাচ্চাকে নিয়ে আসব। এই দিক দিয়ে আমি আমার গ্রামের দিকে যাব। মিন্টু আরও কিছুক্ষণ কথা বলে ওইখান থেকে চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে 3 জন রেডি হয়ে নিচে চলে আসলো। মিন্টু ড্রাইভ করছে আর মারিয়া তার মেয়েকে নিয়ে মিন্টুর পাশে বসে আছে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো অফিসে। সবার সাথে দেখা সাক্ষাৎ করে মিন্টু ওইখান থেকে চলে আসলো আবারও গাড়িতে। মিন্টু গ্রামের দিকে এগিয়ে যাচ্ছে আর মারিয়ার সাথে কথা বলছে। বেশ কিছুক্ষণ মারিয়ার সাথে এভাবে কথাবার্তা বলে চলে আসলো একটা হোটেলের সামনে। দুজনে খাওয়া দাওয়া করে আবারও গ্রামের দিকে রওনা দিল। গ্রামে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। মিন্টু কোথায় যাবে কি করবে বুঝে উঠতে পারছে না। এমন সময় মারিয়া মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, তোমাদের বাড়িতে চলো। ওখানে গেলে তো তোমার আসল পরিচয় না হয় পরে দিবে। আগে 2-3 দিন থাকি, এরপরে না হয় দেওয়া যাবে। এটা তো তুমি ঠিক বলেছ, কিন্তু এটা করা কি ঠিক হবে? আমার তো মনে হয় না এটা করা ঠিক হবে। আরে মিন্টু, কি আবোল তাবোল বলতেছো? ঠিক হবে কি না এটা পরে দেখা যাবে, এখন চলো তো। মারিয়ার জোরাজোরিতে মিন্টু চলে আসলো তাদের বাড়ির সামনে। এসে দেখে বিশাল বড় একটা গেট করে রেখেছে।
চারিদিকে ঝিরঝিরি বাতি লাগানো। এটা দেখে মিন্টু মারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মারিয়া, ওনারা তো অনেক বড় লোক, আমি যেতে পারবো না, তুমি যাও। আর এই বাড়িতে কার জন্য বিয়ে হচ্ছে, কার হচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। মিন্টু, বুঝে পাইতেছ না তো কি হয়েছে? চলো তো, এখন এত বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই। মিন্টু বাড়ির ভেতরে প্রবেশ করতেই সবাই মিন্টু এবং মারিয়ার দিকে হাঁ করে তাকিয়ে রইল। কেউ কোনো কিছুই বলছে না। এমন সময় মিন্টু তার আব্বুর সামনে গিয়ে মাথা নিচু করে বলতে লাগলো, আসসালামু আলাইকুম। আমরা অনেক দূর থেকে এই গ্রামে এসেছি, আপনাদের বাড়িতে কি আমাদের জন্য আজকের রাতটা থাকার ব্যবস্থা করে দিতে পারবেন? হ্যাঁ, ব্যবস্থা করে দিতে পারবো, তোমরা ভিতরে আসো। মিন্টু এবং মারিয়া চলে আসলো বাড়ির ভিতরে। এদিকে মিন্টু বাড়ির ভিতরে এসে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছে। আগের বাড়িটা ভেঙে নতুন বাড়ি তৈরি করেছে। মিন্টুর আব্বু মিন্টু এবং মারিয়াকে নিয়ে চলে আসলো 2 তলায় একটা রুম দেখিয়ে দিয়ে বলতে লাগলো, তোমরা এই রুমে ফ্রেশ হয়ে নাও, আমি তোমাদের খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করতেছি। হয়তো অনেক দূর থেকে এসেছো তোমরা। এই বলে মিন্টুর আব্বু চলে আসলো নিচে। এদিকে মিন্টু এবং মারিয়া ফ্রেশ হয়ে বিছানায় চুপচাপ বসে আছে। এমন সময় মারিয়া বলতে লাগলো, মিন্টু, তুমি তো তোমার আব্বুর সাথে কথা বলেইছ। তোমার আব্বুকে তোমার আসল পরিচয়টা দিয়ে দিলেই তো পারতে। এত কাছে এসো যদি তুমি এই রকম হয়ে যাও, তাহলে কিভাবে কি হবে বলো? যেটার জন্য তুমি এখানে এসেছো সেটা যদি না পাও, তাহলে আমাদের এসে এখানে লাভ কি হয়েছে? মারিয়া, আমি যেটার জন্য এসেছি সেটা হয় নাই। বললাম চলো আমরা কালকে আবারও শহরে যাই, এই গ্রামে থাকার অধিকার নেই আমাদের। দেখো মিন্টু, আমাদের অধিকার আছে। অধিকার যদি না থাকতো তাহলে আমি কখনোই তোমাকে নিয়ে আসতাম না। মিন্টু এবং মারিয়া এসব কথাই বলছে। এমন সময় রুমের ভিতর প্রবেশ করলো একটা মেয়ে, হাতে অনেকগুলো খাবার। মেয়েটা রুমের ভেতর প্রবেশ করে বলতে লাগলো, এই নাও ভাইয়া, খাবার খেয়ে নাও। আর ভাবি, তুমিও খাবার খেয়ে নাও, অনেক দূর থেকে এসেছো। মেয়েটার মুখ থেকে এই কথা শুনে মিন্টু অবাক হয়ে তাকিয়ে রইল মেয়েটার দিকে। প্রায় 4 থেকে 5 মিনিট তাকিয়ে থাকার পর মিন্টু মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি কে আর আমাকে ভাইয়া বলে ডাকতেছো কেন? আমি তো তোমার ভাইয়া না। আমি এই গ্রামটা এসেছি ঘুরে দেখার জন্য। রাত হয়ে গেছে, তাই তোমাদের বাড়িতে আশ্রয় নিয়েছি। দেখো, তোমরা দুইজন যা যা বলেছ আমি সব কিছুই শুনেছি। বাহির থেকে তুমি চলে যাওয়ার পর আমি জন্মগ্রহণ করি। আব্বুর কাছ থেকে তোমার কথা অনেক শুনেছি, কিন্তু কখনো দেখি নাই। তুমি নাকি সেই ছোট্টবেলায় এই বাড়ি থেকে চলে গেছো, আজকে এই বাড়িতে এসেছো। তুমি এখানে বসো, আমি আব্বুকে ডেকে নিয়ে আসতেছি। আব্বুকে ডেকে নিয়ে আসার দরকার নেই। তুই যদি আব্বুকে আমার আসল পরিচয় জানিয়ে দিস, তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাব। আর কখনোই এই গ্রাম কেন, এই গ্রামের আশেপাশেও আসবো না। আচ্ছা, বলবো না, তবে আমার কিন্তু বিয়ে হচ্ছে। আমার যতদিন বিয়ে শেষ না হবে ততদিন তুমি এই বাড়িতেই থাকবে। আমার এটা শেষ কথা। হয়তো আমি তোমার সৎ মায়ের মেয়ে হতেই পারি, কিন্তু আমি তোমাকে বড় ভাই হিসেবে শ্রদ্ধা করি। তোমরা খাবার খাও, আমি আব্বুর সাথে কথা বলে আসতেছি। এই বলে ফাতেমা চলে গেল নিচে। এইদিকে মিন্টু এবং মারিয়া খাওয়া দাওয়া করে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। এমন সময় মারিয়া বলতে লাগলো, তুমি কি কালকে সকালে সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাবে, নাকি তুমি এই বাড়িতে থাকবে? সকাল হোক, এরপরে দেখি কি করা যায়। যাওয়ার তো ইচ্ছে করতেছে না, কিন্তু যেতে তো হবেই। এই বাড়িতে থাকলে আমার জন্য আরও অনেক বিপদ হবে। এইসব কথাবার্তা বলছে মিন্টু এবং মারিয়া। এমন সময় মিন্টু রুমে প্রবেশ করলো ফাতেমা। ফাতেমা হচ্ছে মিন্টুর সৎ বোন। ফাতেমা ভেতরে এসে মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া, তুমি কোথাও যেতে পারবে না, কিন্তু আগামী 15 দিন এখানেই থাকবে তুমি।
এবং আমার বিয়ে শেষ হবে তারপরেই তুমি যাবে। ঠিক আছে, তুই যেহেতু আমার কাছে এই আবদার করেছিস, আমি 15 দিন থাকবো। কিন্তু 15 দিন পর তুই যেই দিন এই বাড়ি থেকে চলে যাবি, আমি ওই দিন এই বাড়ি থেকে চলে যাব। আচ্ছা, এখন তাহলে ঘুমাও। তোমরা অনেক জার্নি করে এসেছো। তোমরা আর ভাবি, তোমার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম হচ্ছে নাবিলা। আচ্ছা, সে তো এখন ঘুমাচ্ছে। সকালবেলা এসে তার সাথে আমি খেলাধুলা করব। এখন তাহলে আমি যাই। এই বলে ফাতেমা ওইখান থেকে চলে গেল। এদিকে মিন্টু আর মারিয়া বিছানায় শুয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমের ভেতরে বসে আছে। এমন সময় ফাতেমা তার হাতে খাবার নিয়ে রুমের ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল নাবিলা খেলাধুলো করছে। নিচে বসে এটা দেখে ফাতেমা তার হাতের খাবারগুলো টেবিলের ওপরে রেখে তার ভাইয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া, ভাবি, তোমরা খাওয়া দাওয়া করে নাও। আমি নাবিলাকে নিয়ে নিচে থেকে ঘুরে আসছি। এই বলে ফাতেমা নাবিলাকে নিয়ে চলে আসলো নিচে। ফাতেমা তার আব্বুর সামনে গিয়ে বলতে লাগলো, আব্বু, আজকে যদি মিন্টু ভাইয়া এই বাড়িতে থাকতো তাহলে অবশ্যই এই মেয়েটার মতো ভাইয়ারও একটা মেয়ে বা ছেলে থাকতো, তাই না? বলো। হ্যাঁ, আমার পোড়া কপালে আমার ছেলেকে রাখতে পারলাম না। অনেক বছর হয়ে গেছে, তাকে খুঁজে বের করব কোথা থেকে। তাই খোঁজাখুঁজি বাদ দিয়ে তোর বিয়ের কাজটা সেরে ফেলি। এরপর আমার জায়গা সম্পত্তি যা আছে সব না হয় তোর নামে লিখে দেব। আমার নামে লিখে দেওয়ার দরকার নেই, এই মেয়েটার নামে লিখে দিবে। মানে তুই এসব কি বলতেছিস? আমি তো কিছুই বুঝতেছি না। এই মেয়েটার নামে আমার সকল জায়গা সম্পত্তি লিখে দেব কেন? এই মেয়েটা কে? তোমাকে একটা কথা বলি, কাউকে বলবে না। এই মেয়েটাই হচ্ছে মিন্টু ভাইয়ার মেয়ে। আমাদের বাড়িতে কালকে রাতে যারা এসেছিল হচ্ছে মিন্টু ভাইয়া আর ভাবি, আর এটা হচ্ছে ভাবির মেয়ে। মানে তুই কি বলতেছিস? মিন্টু এত বছর পর বাড়িতে ফিরে আসবে কিভাবে? সে তো সে ছোটবেলায় চলে গেছে। আমরা যে এখানে আছি সে সেটা কি করে জানলো? আব্বু এটা কিভাবে জানলো তা তো আমি জানি না। তবে আরেকটা কথা, তুমি কিন্তু এখন ভাইয়ার কাছে গিয়ে কোনো কিছু জানার চেষ্টা করবে না। আমি ভাইয়াকে বলে দিয়েছি যে আমি তার আসল পরিচয় তোমাকে জানাবো না। আমি যেই দিন এই বাড়ি থেকে চলে যাব ওই দিন আমি আমার ভাইয়ার আসল পরিচয় দিয়েই যাব। ঠিক আছে, যা। আর তুই তোর ভাইয়াকে ভালো কিছু খাবার দিয়ে আয়। তারা অনেক দূর থেকে এসেছে, তাও আবার অনেক বছর পর। আর এই মেয়েটাকে আমার কাছে দে, আমি তাকে বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। ফাতেমা নাবিলাকে তার আব্বুর কাছে নিয়ে চলে আসলো তার রুমে। এইদিকে মিন্টু রুম থেকে বের হয়ে নিচে এসে থাকে সবাই সবার কাজে ব্যস্ত। মিন্টু বাইরে এসে থাকে তার আব্বুর কোলে নাবিলা। এটা দেখে কিছুটা খুশি হয়ে ওইখান থেকে চলে আসলো বাইরে। একা একা পুরো গ্রামটা ঘুরছে। এমন সময় মাঠের মাঝখান দিয়ে যাচ্ছে, দেখতে পেলে একটা ছেলে কাজ করছে। সেটার মুখ যেন মিন্টুর কাছে কেমন যেন চেনা চেনা লাগছে। মিন্টু ছেলেটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই আবির। মিন্টু ডাক শুনে মাঠে যে ছেলেটা কাজ করছিল ওই ছেলেটা পিছনে ফিরে তাকাতেই মিন্টু ছেলেটার কাছে চলে আসলো আর বলতে লাগলো, তুমি কি হাসান স্যারের ছেলে? হ্যাঁ, আমি হাসান স্যারের ছেলে। কিন্তু আপনি কে? আপনাকে তো আগে কখনো এই এলাকায় দেখি নাই। আরে শালা, আমি মিন্টু। সে ছোট্টবেলার ল্যাংটাকালের আমি বন্ধু তোর। আমি আবারও ফিরে এসেছি এই গ্রামে। মিন্টুর মুখে এই কথা শুনে আবির মিন্টুকে জড়িয়ে ধরল আর বলতে লাগলো, বাহ, তুমি তো অনেক সুন্দর হয়ে গিয়েছিস আর অনেক বড় হয়ে গেছিস। সে ছোটবেলা আমাকে একা ফেলে রেখে চলে গেছিস। এই বন্ধুর কথা ভুলে গেছিস? না রে বন্ধু, ভুলি নাই। যদি ভুলে যেতাম তাহলে এখানে আসতাম না। এখন চল, অনেকদিন পর তোর সাথে দেখা হয়েছে, একটু ওই দিক থেকে ঘুরে আসি।
আবির নদী থেকে হাত পা ধুয়ে চলে আসলো মিন্টুর সাথে তাদের বাড়িতে। মিন্টু আবিরের আব্বু আম্মুর সাথে কথাবার্তা বলে আবার চলে আসলো বাসায়। এসে দেখে তার সৎমা সোফায় বসে আছে। মিন্টুকে দেখে মিন্টুর সৎমা বলতে লাগলো, এই ছেলে, তুমি কালকে রাতে এই বাড়িতে এসেছিলে তাই না? আমি তো একটু অসুস্থ, তাই আর কি তোমার সাথে দেখা করতে পারি নাই। সকালে খাওয়া দাওয়া করেছো নাকি? হ্যাঁ, সকালে খাওয়া দাওয়া করেছি। আপনার মেয়ে আমাদেরকে খাবার দিয়ে গিয়েছিল। আপনার কি হয়েছে? অসুস্থ বললেন যে? তেমন কিছু না, ডায়াবেটিস আর প্রেশার একটু বেড়ে গিয়েছে তো, এটার কারণে একটু অসুস্থ। আচ্ছা, রুমে যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। মিন্টু আর কিছু না বলে চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বসে আছে এমন সময় মারিয়া রুমের ভিতরে প্রবেশ করে বলতে লাগলো, বাহির থেকে ঘোরাঘুরি করে চলে এসেছো, আমাকে তো একবার বলে যেতে পারতে। আমি তোমার ফোনে কতবার ফোন দিয়েছি, ফোন তো ঘরের ভিতরে রেখে গেছো। নবাব স্যার কল দিয়েছে, বলেছে যে একটু কথা বলার জন্য। কই, আমার ফোনটা দাও, আমি নবাব স্যারের সাথে কথা বলে আসতেছি। এই বলে মিন্টু তার ফোনটা নিয়ে চলে আসলো নিচে। বাড়ি থেকে বের হয়ে রাস্তায় এসে নবাব স্যারকে কল দিতেই নবাব স্যার কলটা রিসিভ করলো আর বলতে লাগলো, মিন্টু, তুমি তো গ্রামে চলে গেছো। এই দিক দিয়ে প্রধানমন্ত্রী তোমাকে খোঁজাখুঁজি করছে। তুমি যদি একটু সময় পাও তাহলে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আবার না হয় গ্রামে চলে যাবে। ঠিক আছে স্যার, আমি দেখি কালকে যদি সময় পাই তাহলে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে চলে আসব। মিন্টু নবাব স্যারের সাথে আরও কিছুক্ষণ কথা বলে চলে আসলো বাসায়। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে সবাই খাবার টেবিলে বসে আছে। মিন্টু আর মারিয়া তাদের রুমে বসে আছে। এমন সময় নিচে টেবিলে বসে থেকে মিন্টুর আব্বু বলতে লাগলো, ফাতেমা, যা মিন্টু আর তার বউকে নিয়ে নিচে আর নাবিলাকে আমার কাছে দিয়ে যা, আমি খাবার খাইয়ে দিতেছি। ফাতেমা নাবিলাকে তার আব্বুর কাছে দিয়ে চলে আসলো উপরে। মিন্টু এবং মারিয়াকে নিয়ে নিচে আসতেই দেখতে পেল নাবিলা চুপচাপ তার দাদার কাছ থেকে খাবার খাচ্ছে। এদিকে মিন্টু এবং মারিয়া খাবার টেবিলে বসে পড়তেই মিন্টুর আব্বু বলতে লাগলো, মিন্টু, তুমি কোথায় থাকো আর কি কাজ করো? আমি তো ঢাকায় থাকি আর একটা এনজিওতে চাকরি করি। ও আচ্ছা। সবাই খাওয়া দাওয়া করছে আর টুকটাক কথা বলছে। খাওয়া দাওয়া শেষ করে মিন্টু ছাদে এসে চুপচাপ দাঁড়িয়ে আছে। এমন সময় ছাদে কারোর আসার উপস্থিতি পেল। মিন্টু পেছনে ঘুরতেই দেখতে পেল তার আব্বু দাঁড়িয়ে আছে তার পেছনে। মিন্টুর আব্বু মিন্টুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মিন্টু, আজকে প্রায় 20 থেকে 25 বছর পর তুই আমার বাড়িতে এসেছিস। আমি তোর আসল পরিচয় পেয়েও আমি তোর সামনে আসতে পারি নাই। আমি তো অপরাধ করি নাই। আমি যদি অপরাধ করতাম তাহলে কি তোকে বাড়ি থেকে বের করে দিতাম? থাক, এখন আর এসব কথা মনে করিয়ে দিয়ে আর কষ্ট দিও না আমাকে। আমি চাই না আর কষ্ট পেতে। আমি এই বাড়িতে এসেছি, আবারও চলে যাব 15 দিন পর। শুধু ফাতেমার কথা শুনে আমি এই বাড়িতে থাকতে চাই, না হলে কবেই চলে যেতাম। আমার উপর এত অভিমান করে আছিস, প্লিজ এবার অভিমানটা ভেঙে তুই আবার ওই বাড়িতে ফিরে আয় একবারের জন্য। অন্তত নাবিলার মুখের দিকে তাকিয়ে এই বাড়িতে ফিরে আয়, তাতে আমরা অনেক খুশি হয়েছি। মিন্টু বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে হঠাৎ তার বুকে জড়িয়ে ধরে কান্না করে দিল। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলে চলে আসলো তার আব্বুর রুমে। এসে দেখে তার সৎমা বিছানায় শুয়ে আছে। মিন্টু তার সৎ মায়ের পা ধরে সালাম করে বলতে লাগলো, আম্মু, আমি মিন্টু, যাকে আপনি ছোটবেলায় এই বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আমি এই বাড়িতে এসেছি, আবার আপনি যদি এখন বলেন এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য, তাহলে আমি চলে যাব। বাবারে, আর যাওয়ার দরকার নেই, তুই এই বাড়িতেই থাক, যতদিন পারিস এই বাড়িতে থাকতে থাক। আমি আর কখনো তোকে কিছু বলবো না।
মিন্টু তার আম্মুর সাথে আরও কিছুক্ষণ কথা বলে চলে আসলো রুমে। এসে দেখে ফাতেমা তার ভাবির সাথে কথা বলছে। ফাতেমা মিন্টুর সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেল নিচে। এদিকে মিন্টু দরজাটা লাগিয়ে দিয়ে মারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মারিয়া, কালকে আমি ঢাকা যাব, প্রধানমন্ত্রী আমার সাথে দেখা করবে, এটার জন্য আমি ঢাকা যাব। আর ফাতেমার তো বিয়ে, তার জন্য দেখি একটা গয়না নিয়ে আসবো। ঠিক আছে, কালকে সকাল সকাল না হয় বেরিয়ে পড়ো, যাতে আবার সন্ধ্যার আগে বাড়িতে ফিরে আসতে পারো। হ্যাঁ, এখন চলো ঘুমাই। এই বলে মিন্টু মারিয়াকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকালে চলে আসলো ঢাকা। ঢাকা থেকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে চলে আসলো বসুন্ধরায়। একটা সোনার গহনা নিয়ে চলে আসলো বাড়িতে। রাতে খাওয়া দাওয়া শেষ করে তার আব্বুর সাথে কথাবার্তা বলতে লাগলো বিয়ের সকল অনুষ্ঠানের জন্য। দেখতে দেখতে এইভাবেই কেটে গেল 5টি দিন। রাত প্রায় 10টা। এমন সময় মিন্টু মারিয়ার সাথে কথা বলতে লাগলো। আর তো কয়েকটা দিন রয়েছে বিয়ের অনুষ্ঠানের জন্য, সব তো ঠিকঠাক করলে বিয়ের আয়োজন করে ফেলো। হ্যাঁ, চিন্তা করো না, বিয়ের সকল আয়োজন করে ফেলবো কালকের মধ্যে। মিন্টু মারিয়ার সাথে কথা বলতে বলতে ঘুমের দেশে বাড়ি জমালো। পরের দিন ঘুম থেকে উঠে বিয়ের কাজে লেগে পড়ল। কাজ করতে করতে রাত হয়ে গেল। দেখতে দেখতে কেটে গেল আরও 6টি দিন। আজকে ফাতেমার গায়ে হলুদ। সবাই গায়ে হলুদ দিতেছে। মিন্টুও গায়ে হলুদ দিয়ে চলে আসলো রুমে। পরের দিন সকালে মিন্টু রান্নাবাড়ার দিকে খেয়াল করতে লাগলো। অন্যদিকে সবাই ব্যস্ত। মারিয়া তার ননদকে সাজিয়ে দিচ্ছে। দুপুর 2টো। ছেলের বাড়ি থেকে মেহমান আসতে লাগলো। মিন্টু এবং সকল স্টাফরা কাজ করতে লাগলো। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল সন্ধ্যায়। কাজী এসে ফাতেমার বিয়ে পড়িয়ে দিয়ে চলে গেল। সন্ধ্যা 6টায় সকল নিয়মকানুন মেনে ফাতেমাকে বাড়ি থেকে বিদায় দিয়ে দিল। রাতে সবাই বসে আছে। এমন সময় মিন্টু তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপু, ফাতেমা তো চলে গেছে, এখন আর চিন্তা করে লাভ নেই। মেয়ে যেহেতু বড় হয়েছে, বিয়ে তো দিতেই হবে। যাও, এখন গিয়ে ঘুমাও, অনেক রাত হয়েছে। হ্যাঁ, তুইও গিয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। আর এনে তোর নামে সকল দলিলপত্র লিখিয়ে দিয়েছি, সুখে সংসার কর, দোয়া করি। মিন্টু দলিল নিয়ে চলে আসলো রুমে। রাতে বিছানায় মারিয়াকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এমন সময় মারিয়া বলতে লাগলো, মিন্টু, আমার একটা বেবি লাগবে। নাবিলা তো বেশি বড় হয়ে গেছে, এখন আরেকটা বেবি নিয়ে আর বেবি নিব না, আমাকে আরেকটা বেবি এনে দাও। ঠিক আছে, চলো তোমার আশা পূর্ণ করে দিই। এই বলে মিন্টু মারিয়াকে আদর করতে লাগলো। বাকিটা ইতিহাস। গল্পটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও ইন্টারেস্টিং গল্প শুনতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।